একজন কীর্তিমান মানুষ কিভাবে হয়ে উঠলেন সেটি আমরা জানব, কিন্তু তার আগে আমরা আপনার জীবনের উপর একটি ডকুমেন্টারি নির্মাণ করেছি, সেটি দেখে আসব। দর্শক চলুন আমরা মোরশেদুল ইসলামের জীবনের উপর নির্মিত ডকুমেন্টারিটি দেখে আসি। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম 1957 সালের 1 ডিসেম্বর পুরনো ঢাকার লালবাগের উর্দু রোডে জন্মগ্রহণ করেন। তবে তার পূর্বপুরুষের আদি নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার চিনাইর গ্রামে। 4 ভাই 6 বোন, মোট 10 ভাই বোনের মধ্যে মোরশেদুল ইসলাম সবার ছোট। শৈশব কৈশোরের পুরোটা সময় কাটে পুরনো ঢাকার ঐতিহাসিক পরিবেশে। পুরনো ঢাকার ওয়েস্ট এন্ড হাই স্কুল থেকে 1974 সালে এসএসসি এবং 1976 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে বি ফার্ম এবং এম ফার্ম ডিগ্রি অর্জন করেন। মোরশেদুল ইসলাম খুব ছোটবেলা থেকেই শিল্প সংস্কৃতির সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে যুক্ত ছিলেন। কচিকাঁচার মেলা, তার প্রতিষ্ঠিত ঢাকা লিটল থিয়েটার সহ বিভিন্ন শিশু কিশোর সংগঠনের সঙ্গে যুক্ত থেকেই বড় হয়েছেন। স্কুলে পড়া অবস্থা থেকেই স্বল্প বিস্তর চলচ্চিত্র দেখা শুরু হয়। কোনো এক মাধ্যম থেকে জানতে পারেন যে ভালো ছবি দেখতে হলে ফিল্ম সোসাইটির সদস্য হতে হবে। সেই সময় ইমেজ ফিল্ম সোসাইটির সদস্য হয়ে যান। শুরু হয় দেশি বিদেশি অসংখ্য ছবি দেখা। এক একটি ছবি দেখেন আর ভাবতে থাকেন তিনি হলে ছবি কিভাবে বানাতেন। 1981 সালে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট অ্যান্ড আর্কাইভ 3 মাসব্যাপী একটি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের আয়োজন করেছিল। নানা নাটকীয়তায় মোরশেদুল ইসলাম এই কোর্সটিতে অংশগ্রহণ করেন। এই কোর্সটি তার চোখ খুলে দেয়। কোর্সের একটি অংশ ছিল ছবি বানানো। তখনই মোরশেদুল ইসলামের ছবি বানানোর স্বপ্ন বাস্তবে রূপ নেয়। নানান চড়াই উতরাই পেরিয়ে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত হয় মোরশেদুল ইসলামের প্রথম চলচ্চিত্র আগামী। আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন যেন এরকম একজন গুণী নির্মাতারই অপেক্ষায় ছিল। তারপর একে একে নির্মিত হয় সূচনা, চাকা। দুনিয়াটা বড় সুন্দর জায়গা। এত বড় দুনিয়ায় তোমরা মোর ঠিকানা কোনটি খুঁজে পাবা? দুখাই, দূরত্ব, খেলাঘর। আচ্ছা মুকুল, তোর কি মনে হয় মুক্তিবাহিনী খুব শিগগিরই কিছু একটা করতে পারবে? খুব শীঘ্র হইব কিনা জানি না, তাই যুদ্ধ যখন শুরু হয়েছে একদিন না একদিন দেশ স্বাধীন হইবই। প্রিয়তমের সুতোষ চলচ্চিত্র দীপু নাম্বার 2। আর কিছু পারিস না? গান গাইতে, সাইকেল চালাতে, সাঁতার কাটতে, মারামারি করতে? আমি সাইকেল চালাতে পারি, সাঁতারও দিতে পারি, কিন্তু গান গাইতে পারি না। মারামারি? ও হ্যাঁ, আমি অল্প অল্প মারামারিও করতে পারি। অল্প অল্প মারামারি? আমার বন্ধু রাশেদের মতো কালজয়ী সব চলচ্চিত্র চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করেছেন। মোরশেদুল ইসলামের প্রথম চলচ্চিত্র আগামী 1984 সালে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। আগামীর জন্যই 1985 সালে 10ম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নয়াদিল্লিতে শ্রেষ্ঠ পরিচালক হিসাবে রৌপ্য ময়ূর অর্জন করেন। চাকা চলচ্চিত্রটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। আন্তর্জাতিক ক্রিটিক অ্যাওয়ার্ড, ম্যানহাইস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জার্মানি, ইন্টারফিল্ম জুরি অ্যাওয়ার্ড, ম্যানহাইস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জার্মানি, শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে গ্র্যান্ড প্রিটিক্স ডানকার্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ফ্রান্স, শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার ডানকার্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ফ্রান্স, স্টুডেন্ট জুরির বিবেচনায় শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার ডানকার্ক
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ফ্রান্স অর্জনের মাধ্যমে তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হন। দীপু নাম্বার 2 চলচ্চিত্রের জন্য 3টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। দুখাই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ 9টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বাংলাদেশ চলচ্চিত্র উৎসব লন্ডন তার দূরত্ব চলচ্চিত্রকে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার দেয়। সার্ক চলচ্চিত্র উৎসবে খেলাঘর চলচ্চিত্রটি পরিচালনার জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি পৃথিবীর বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণও করেছেন। ব্যক্তিগত জীবনে মোরশেদুল ইসলামের স্ত্রী স্বনামধন্য আলোকচিত্রী মনিরা মোরশেদ মুন্নি, এক ছেলে মনন এবং এক মেয়ে মেধাকে নিয়ে সাজানো সুখের সংসার। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে এই মানুষটির অবদান অসামান্য। চলচ্চিত্র নির্মাণ এবং উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন নিরন্তর। যতদিন বাংলাদেশের চলচ্চিত্র থাকবে ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন গুণী চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। প্রথমেই জানতে চাইব যে পরিবারটিতে আপনার জন্ম সেই পরিবারটি সম্পর্কে। আমাদের পরিবারটি বেশ বড় ছিল, আমাদের 10 ভাই বোন আমরা, এবং আমি বলবো যে একটি রক্ষণশীল পরিবারেই আমার জন্ম। আমার বাবা ছিলেন তখনকার সময়ের একজন বিখ্যাত হেকিম, এবং তিনি লখনৌতে পড়াশোনা করেছিলেন, এবং তিনি এই উপমহাদেশের অন্যতম প্রখ্যাত একজন হেকিম ছিলেন। তো আমার বাবা মারা যান আমার জন্মের কয়েক মাস আগে। আমি কিন্তু আমার বাবাকে দেখিনি, আমার মার গর্ভে আমি যখন ছিলাম তখনই আমার বাবা মারা যান। আমি 10 ভাই বোনের মধ্যে সবার ছোট। তো পরবর্তীকালে আমার বড় ভাই, যিনি সবচেয়ে বড় ভাই, তিনি বাবার পেশায় চলে যান, তিনিও হেকিম হন, এবং তার কিন্তু তারও খ্যাতি কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে হেকিম হিসেবে তার পেশায়, এবং তিনি একজন কিন্তু কোরআনে হাফেজ ছিলেন আমার বড় ভাই। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন যে পরিবারটি একটি রক্ষণশীল পরিবার ছিল। তো আমার বাবা মারা যাওয়ার পর আমার মাকে এবং এই বড় ভাইকে অনেক কষ্ট করে কিন্তু সংসারটা চালাতে হয়েছে এবং আমাদের মানুষ করতে হয়েছে প্রত্যেকটি ভাই বোনকে। ছোটোবেলায় অনেক কষ্টের মধ্যে দিয়ে আমাদের কেটেছে, কিন্তু আনন্দ ছিল সংসারে 10 ভাই বোনের পরিবারে। এবং আমাদের ভাই বোন প্রত্যেকেই কিন্তু মোটামুটি পড়ালেখা করেছে এবং মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে জীবনে পরবর্তীকালে। এবং এই ক্ষেত্রে আমি বলবো আমাদের বড় ভাইয়ের একটা বিরাট অবদান ছিল আমাদের পুরো পরিবারে। আপনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, একই সঙ্গে মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং ফার্মেসি বিভাগে চান্স পেয়েছিলেন। এই বিষয়গুলি সম্পর্কে জানতে চাইব। তখন কিন্তু ওই যে নাটকের উপর কোনো বিষয় ছিল না বা ফিল্মের উপর তো ছিলই না, সেটা থাকলে হয়তো আমি সেই দিকেই ঝুঁকতাম। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি সাংবাদিকতাটা পড়ি, তাহলে আমার এটার সাথে রিলেটেড অ্যাটলিস্ট সাবজেক্ট হবে। তা আমার ইচ্ছে ছিল সাংবাদিকতায়। ভর্তি হয়েছিলাম, 3 মাস ক্লাস করেছিলাম, তারপরে মেডিকেলে চান্স পেলাম সিলেট মেডিকেল কলেজে, এবং বাসার থেকে জোর করে সেখানে পাঠিয়ে দেওয়া হলো। বাসা চাচ্ছিল যে আমি মেডিকেল পড়ি, সেখানেও 3 মাস ক্লাস করার পর কিন্তু আমি পালিয়ে চলে আসলাম। তখন বাসার থেকে প্রেশার দিয়ে বলা হলো, ঠিক আছে অন্তত তুমি ফার্মেসিটা পড়ো। আপনার কর্মজীবনটি কিভাবে শুরু হয়েছিল? আমি যখন ফার্মেসি পাশ করলাম তখন কিন্তু আমি ইতিমধ্যে 2টো ছবি বানিয়ে ফেলেছি, আগামী এবং আরেকটি প্রামাণ্যচিত্র বানিয়েছিলাম নৌকা ও জীবন নামে। তো তখন কিন্তু ফার্মেসি পাশ করার পর প্রশ্নটা আসলো যে আমি কী করব, আমার কর্মজীবন শুরু করতে হবে। তো চলচ্চিত্র নির্মাণ করে তো আর বেঁচে থাকা যাবে না, এটা তো সম্ভবই না, ছিল না। সুতরাং কী করব? তখন কিন্তু আমি যদি এটাও ছিল ভাবনায় যে আমি যদি খুব দ্রুত আমার কর্মজীবন শুরু না করি তাহলে তো আমি পিছিয়ে পড়ব, কর্মজীবনেও পিছিয়ে পড়ব। সুতরাং আমি অনেক ভেবেচিন্তে একটা বিখ্যাত ওষুধ কোম্পানি, খুবই বড় ওষুধ কোম্পানি আজকে, সেটাতে আমি যোগ দিলাম এবং যোগ দেওয়ার পর আমার এক বড় ভাই ছিলেন সেখানে, তার মাধ্যমে
আমার চাকরিটা হলো। তো ট্রেনিং শুরু হলো আমাদের, তো হোটেল শেরাটনে, মানে তখনকার শেরাটনে। তো ট্রেনিং হচ্ছে, তো স্যুট টাই পরে যেতে হয়। আমি প্রথম দিন ট্রেনিং করার পরই আমার সারা রাত আর ঘুম হলো না। আমার মনে হলো যে আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার জীবনটা একটা ছকে বাঁধা জীবনে পরিণত হয়ে গেল এবং আমি শেষ। আমি সারা রাত ঘুমোতে পারিনি, কি করব। ততদিনে কিন্তু আমি বিয়েও করে ফেলেছি, সুতরাং সেই চিন্তাটাও মাথায় ছিল। কিন্তু তারপর আমি যে পরদিনই যে চাকরিটা ছেড়ে দিয়ে আসলাম, বললাম আমি চাকরি করব না। তো আমি জানি না আমি কী করব। তো তখন আমি ছোট্ট একটা ফার্ম করলাম শৈল্পিক নামে। সেখান থেকে আমি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যে ডাক্তারদের জন্য প্যাড ট্যাড কিছু দিত, সেইগুলো ডিজাইন করা, সেগুলো কনসেপ্ট রেডি করা, সেইগুলো শুরু করলাম। কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিছু ডকুমেন্টারি ছবিও বানাতো, মেডিকেল ডকুমেন্টারি, সেইগুলো কিছু বানালাম। এইভাবে আমার ওই ছোট্ট ফার্মটাকে আমি চালু করলাম এবং সেখান থেকেই আমার মানে জীবিকা অর্জনের জন্য সেটাকে শুরু হলো আর কি। চলচ্চিত্র যেটি আপনাকে একজন মোরশেদুল ইসলাম বানিয়েছে, এই চলচ্চিত্রের সঙ্গে যাত্রা কিভাবে হলো সেটি জানতে চাইব। একটা সময়ে বিশেষ করে কলেজে যখন পড়ি তখন হঠাৎ করে চলচ্চিত্রের প্রতি ঝোঁক হলো এবং সেই ঝোঁকটা থেকেই মানে নর্মাল চলচ্চিত্রে প্রেক্ষাগৃহে যে যখন দেখতাম তখন ভাবতাম যে এই ছবিটা আমি যদি বানাতাম কেমন হতো, এই ভাবনাগুলো আসতো। তারপরে আমি একটা ফিল্ম সোসাইটির মেম্বার হলাম, কারণ তখন কিন্তু ফিল্ম সোসাইটির মেম্বার হওয়া ছাড়া ভালো ছবি দেখার সুযোগ আর ছিল না, এখনকার মতো এত সহজলভ্য ছিল না তো সব কিছু। সুতরাং ইমেজ ফিল্ম সোসাইটি নামে একটা ফিল্ম সোসাইটির মেম্বার হলাম এবং প্রচুর ছবি দেখার সুযোগ হলো। এই ছবি দেখতে দেখতে কিন্তু মনের মধ্যে বাসনাটা আরও তীব্র হলো। দেশ বিদেশের ভালো ছবি যখন দেখছি, বিশেষ করে বিদেশি ক্লাসিক ছবিগুলো, তখন তীব্র হলো যে ছবি বানাবো। তো তখনই 1981 সালে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট অ্যান্ড আর্কাইভ, তখন আর্কাইভের সাথে ইনস্টিটিউট কথাটি যুক্ত ছিল, তারা প্রথমবারের মতো একটা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স আয়োজন করেছিল 3 মাসের। সেই কোর্সে আমি যোগ দিলাম। সেই কোর্সে আমাকে প্রথমে মানে নিতে চায়নি, কারণ আমার গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ছিল না। অনেক অনুনয় পর শেষ পর্যন্ত আমাকে পরীক্ষা দিতে দেওয়া হলো, অ্যাডমিশন টেস্টে অ্যালাউ হওয়ার পর বললাম। যাই হোক, তো সেই কোর্সটা কিন্তু আমার মানে সামনে প্রসারিত করে দিল এবং সাহসটা সঞ্চয় করলো। মানে বিশেষ করে আলমগীর কবির ছিলেন সেই কোর্সের পরিচালক এবং তিনি যেভাবে সাহস দিতেন তরুণদের, সেটা অসাধারণ ছিল। এবং তার সাহসী, বিশেষ করে আমরা সাহসী হয়ে উঠলাম কয়েকজন যে আমরা ছবি বানাবো। সেইভাবেই আমি যখন আমার প্রথম ছবিটা বানাই আগামী শর্ট ফিল্ম, তখন কিন্তু আমি সেকেন্ড ইয়ারে পড়ি ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্টে। আপনার চলচ্চিত্রে আমাদের মহান মুক্তিযুদ্ধ বারবার এসেছে, সামাজিক দ্বন্দ্ব সংঘাতের বিষয়গুলো সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। এছাড়া আপনি বেশ কিছু শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেছেন, এই বিষয়গুলি সম্পর্কে জানতে চাইব। মুক্তিযুদ্ধ তো আমি মনে করি আমাদের জীবনের শুধু না, বাঙালির মানে হাজার বছরের অর্জনগুলোর মধ্যে শ্রেষ্ঠতম অর্জন, যদি বলি আমি ভুল হবে না নিশ্চয়ই। তো আমি যে কারণে আমি কিন্তু আমার প্রথম ছবি যখন নির্মাণ করি, তখন আমি যখন ভাবছিলাম যে কী বিষয়ের উপর ছবি করবো আমি, তখন এই মুক্তিযুদ্ধ বিষয়টাই আমার মাথায় এসেছিল। এবং আগামীতে সেই মুক্তিযুদ্ধের তখনকার 1982 সালে ছবিটা শুরু করি আমি। তো সুতরাং বারবার মুক্তিযুদ্ধকে আমি বেছে নিয়েছি আমার ছবির বিষয় হিসেবে। এবং শিশুদের কথা যেটা বললেন, শিশুদের প্রতি আমার একটা কিন্তু শিশুদের নিয়ে কাজ করার একটা আকাঙ্ক্ষা আমার ছোটোবেলার থেকেই, কারণ ছোটোবেলার থেকে শিশু সংগঠন করতাম, ঢাকা লিটল থিয়েটার করতাম। এই সমস্ত কারণে আমার মনে হয়েছে যে ছোটদের জন্য কাজ করা উচিত। বিশেষ করে আমি বাইরের বিভিন্ন ফেস্টিভ্যালে যখন গেছি, ফেস্টিভ্যালে আমি কিছু অসাধারণ শিশুতোষ চলচ্চিত্র দেখেছি। সেগুলো দেখে আমার খুব মন খারাপ হয়ে গেছিলো যে আমাদের দেশের শিশুরা বড় পর্দায় এই ধরনের তাদের নিজের ভাষায় নিজের সংস্কৃতির ছবি তারা দেখার সুযোগ হয় না, তাদের দেখতে হয় বিদেশি ছবি। তো সেই তাড়না থেকে কিন্তু আমি মনে করলাম যে আমি ছোটদের জন্য ছবি বানাবো এবং সেই হিসেবেই প্রথমে দীপু নাম্বার 2 ছবি দিয়ে আমার শিশুতোষ চলচ্চিত্রের যাত্রা। আপনার আজকের এই পর্যায়ে উঠে আসবার পেছনে যাদের অবদানের কথা আপনি বলতে চান? অবদান তো অনেক মানুষেরই আছে। প্রথমেই আমি বললাম আলমগীর কবিরের কথা। তিনি আমাকে অনেক বেশি উৎসাহিত করেছেন এবং তার উৎসাহ অনেক বেশি আমার জীবনে প্রভাব ফেলেছে।
এছাড়াও তো আরেকজনের কথা আমি বলবো, তার নাম হচ্ছে মিসেস নাসিমা ইসলাম। তিনি আমার খুব শ্রদ্ধাভাজন একজন মানুষ। তিনি আমাকে আমার প্রথম ছবিটা যখন আমি করি আগামী, তখন তিনি আমাকে একটা মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন এই ছবিটা করার জন্য নিঃশর্তভাবে। তো সেইটা আমি তার অবদানের কথা স্মরণ করব। আরও অনেকেই বিভিন্নভাবে অবদান রেখেছেন। আমার পরিবারের সদস্যদের কথা আমি বলবো, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে। আমার স্ত্রী সবসময় আমার পাশে থেকেছে, আমার সব বিপদের সময়ও পাশে থেকেছে। আপনি নিজেই একজন চলচ্চিত্রের মানুষ। আপনার দেখা হৃদয় ছুঁয়ে যাওয়া একটি চলচ্চিত্রের কথা জানতে চাইব, যেটি আমরা আমাদের দর্শকদের শেয়ার করব। সে ধরনের ছবি তো অনেক আছে, তবে এই মুহূর্তে আমি যদি মনে করি একটি ক্লাসিক ছবির কথাই বলি, সেটি হচ্ছে ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা। এবং মেঘে ঢাকা তারার একটি বিশেষ সিকোয়েন্স আমি বলি। মেয়েটি যখন তার যক্ষা ধরা পড়ল, সে একটা স্যানিটোরিয়ামে পাহাড়ের উপরে তাকে ভর্তি করা হয়েছিল। তো ভাইটা ফল নিয়ে দেখতে যায়, ভাইটার সাথে মেয়েটার কথা হচ্ছে। ততদিনে ভাইটা বর্ণনা করছে যে ততদিনে তাদের বাসার চেহারা বদলে গেছে, দারিদ্র আর নেই। হ্যাঁ, ভাইটা এখন অনেক বড় গায়ক হয়েছে, তার ছোটো বোনটার বিয়ে হয়েছে, ছোটো বোনের বাচ্চাটা সারা বাড়ি খেলে বেড়ায়, সে এই বর্ণনা দিচ্ছে। এবং সব কিছুতে আসলে এই মেয়েটার কল্যাণেই হয়েছে, মেয়েটার যে ত্যাগ আমরা দেখেছি। মেয়েটা হঠাৎ করে চিৎকার করে বলে ওঠে, ভাইয়া আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম। এই যে তারপরে যে শটগুলো, কিছু পাহাড়ের শট, এবং বারবার সেই ডায়লগটা প্রতিধ্বনিত হয়ে আসছে পাহাড়ে, অসাধারণ একটা দৃশ্য। সেই দৃশ্যটার কথা আমার খুব মনে পড়ে। দর্শক, আমরা মোরশেদুল ইসলামের পছন্দের চলচ্চিত্র ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারার একটু ক্লিপিংস দেখব। আপনার কাঙ্ক্ষিত বাংলাদেশকে আপনি পেয়েছেন? যদি না পেয়ে থাকেন, তাহলে কেমন দেশের প্রত্যাশা করেন? এখনও আমরা কাঙ্ক্ষিত দেশটা পাইনি। আমরা কাঙ্ক্ষিত দেশটা তখনই পাবো যখন এই দেশের প্রতিটি মানুষ ভালোভাবে বাঁচার অধিকার পাবে, এবং মানুষে মানুষে যে বিভেদ এবং এই যে অর্থের যে কি বলবো, একটা যে পার্থক্য, মানে ধনী এবং দরিদ্রের যে পার্থক্য, সেই পার্থক্যটাও যত কমে আসবে যেদিন, এবং প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচার অধিকার পাবে। এবং আমি বলবো সেই যেদিন আর দুর্নীতির রাহুগ্রাস আমাদের আঘাত হানবে না, বা দুর্নীতির রাহুগ্রাস থেকে আমরা বেরোতে পারবো, সুশাসন নিশ্চিত হবে, মানবাধিকার নিশ্চিত হবে, সেদিন আমার মনে হয় আমরা কাঙ্ক্ষিত দেশটি পাবো। তো সেই লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা সেরকম একটি দেশেরই প্রত্যাশা করি। এতক্ষণ আপনার কথা শুনলাম, আপনার জীবনের কথা শুনলাম। এখন আমরা আপনার পরিবারের সদস্যদের সঙ্গে পরিচিত হব, এবং তারা কি বলছেন আপনার সম্পর্কে আমরা সেটি একটু জানব। বাবা হিসেবে আমার বাবা ডেফিনেটলি বেস্ট। বাবার শুটিং আমার অনেক প্রিয়, কারণ বাবার শুটিংয়ের মধ্যে তার ফেসটা পুরো লাইট আপ করে, অনেক এনথুসিয়াস্টিক থাকে, ওটা অনেক মজা লাগে। বাবা হিসাবে আমার বাবা খুবই ভালো। একটা জিনিস যেটা আমার মনে হয় যে ছোটোবেলায় আমার বাবা তার বাবাকে, মানে আমার দাদাকে দেখেনি। বাবার জন্মের আগে আমার দাদা মারা যায়, তো আমি জানি না, তার ওই অভিজ্ঞতাটা নাই। কিন্তু কখনো ফিল করি নাই যে সে মানে একজন বাবাকে না দেখে যে বড় হয়েছে, এরকম আমি কখনো ফিল করিনি। বাবা হিসাবে যা যা করার তার চেয়ে বেশি করে। আমার বাবাকে নিয়ে আমি আরও অনেক স্বপ্ন দেখি, আরও বেশি দিন যেন সে বেঁচে থাকে এই আশা করি। মোরশেদকে আমি যেটা বলবো, যে স্বামী হিসেবে আসলে ওর চরিত্রের দুটো দিক দেখতে পাই আমি, একদম প্যারালালভাবে সবসময় দুটো দিক পাই। একটা হচ্ছে যে খুবই রোমান্টিক, খুবই সংবেদনশীল, আরেকটি হচ্ছে যে ঠিক এর বিপরীত। এই দ্বৈত সত্তা নিয়েই চলছি গত প্রায় 30 বছর হয়ে গেল। আর নির্মাতা হিসেবে যেটা বলবো, যে আমি ছবি নির্মাণেও ওর সঙ্গে আমি থাকি। আমি যেটা বেশিরভাগ পুরুষদের দেখি যে বাইরের আড্ডাবাজি এগুলো করতে যে বাচ্চাদের সময় দেয় না, কিন্তু সেদিক থেকে আমি বলবো যে আমি লাকি, সে বাচ্চাদের ব্যাপারে খুব ভালো বাবা, এবং বাচ্চারাও বোঝে যে এখন বাবাকে একবার না বললে সেটা তৃতীয়বার কিভাবে পটিয়ে আদায় করে ফেলা যাবে। ওরা ওই কৌশলটা শিখে গেছে, ওরা বোঝে যে বাবা তাদের প্রতি খুবই দুর্বল, এবং বাবা হিসেবে সে শ্রেষ্ঠ, এটা আমাকে বলতেই হবে। আর ওর কাজের সাথেও আছি, মানে ব্যক্তি জীবনে এবং কর্মজীবনে দুটোতেই আমি পাশে আছি, সুতরাং আশা করব